হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে ঐশ্বর্য চৌধুরীকে দেখতে এসে বাড়ির কাজের মেয়ে সিজদাকে পছন্দ হয়েছে পাত্রের দাদি হালিমা বেগমের। তিনি ঠিক করে নিয়েছেন সিজদা হালিমা মঞ্জিলের বউ হয়ে যাবে। সিজদার মতো রূপবতী, গুণবতী, মায়াবতী মেয়ে খুব কম দেখেছেন তিনি। একটা মেয়ে হয়েও নির্লজ্জের মতো বারবার সিজদাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন তিনি। তবু ও যেন তার চোখের তৃষ্ণা মিটছে না। তার একমাত্র নাতি সার্জিস মির্জার জন্য পাত্রী দেখতে এসেছে মির্জা পরিবারের সদস্যরা। তারা গাড়ি থেকে নামতেই একটা মেয়ে মিষ্টি কণ্ঠে সালাম দিয়ে বলল, আপনাগর আইতে কোনো অসুবিধা হয়নি তো? মেয়েটার কথা শুনে হালিমা বেগম সালামের উত্তর দিয়ে তার দিকে এগিয়ে আপাদমস্তক দেখতে লাগল। মেয়েটার পরনে রংচটা সুতির 3 পিস। পুরো শরীর ঘেমে ভিজে একাকার হয়ে আছে। মাথায় ঘোমটা টেনে রাখা। মেয়েটার মুখের দিকে তাকাতেই কথা বলতে ভুলে যান হালিমা বেগম। মনে হচ্ছে সে কোনো মানুষ না, পরীর সামনে দাঁড়িয়ে রয়েছে। বিধাতা যেন সমস্ত রূপ, লাবণ্য, মায়া ঢেলে দিয়েছেন মেয়েটার মুখে। ডাগর ডাগর অধিক বড় বড় পাপড়ি বিশিষ্ট চোখ, সরু নাক, পাতলা গোলাপি ঠোঁট। মেয়েটার চোখ দুটো দেখে পরিচিত মনে হয় হালিমা বেগমের। মনে হয় যেন এই মায়াবী চোখ দুটো আগে কোথাও দেখেছে। তার বড় ইচ্ছে হয় মেয়েটার চোখের পাপড়ি ছুঁয়ে দেখতে এগুলো আসল নাকি নকল। তিনি তার ইচ্ছাকে দমিয়ে রেখে বললেন, কি নাম তোমার? সিজদা। বাহ, তোমার নাম যেমন মিষ্টি তেমনি তুমি ও দেখতে অনেক মিষ্টি গ। প্রত্যুত্তরে সিজদা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, থ্যাঙ্কু ম্যাডাম। আপনারা ভেতরে আসেন গু। হ্যাঁ যাচ্ছি বলে হালিমা বেগম ড্রাইভারকে বলল, রতন সব মিষ্টির প্যাকেটগুলো ভেতরে নিয়ে চল। রতন গাড়ির ডিকি থেকে প্যাকেটগুলো বের করতেই সিজদা এগিয়ে গিয়ে রতনের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে বলল, এগুলো আমার কাছে দেন চাচা। আপনি কষ্ট কইরা গাড়ি লইয়া আইছেন, এখন একটু দম লন। সিজদার সরলতা দেখে মুগ্ধ হন হালিমা বেগম। তারা ভেতরে প্রবেশ করতেই তাদেরকে সাদরে ঘন করেন বিথি চৌধুরী। তাদের আদর আপ্যায়নে বিন্দুমাত্র ত্রুটি রাখেননি তিনি কোনো মতেই এই সম্বন্ধ হাতছাড়া করতে চান না। তার স্বামীর বাল্যকালের বন্ধু ফারুক মির্জা। তাদের দুজনের বন্ধুত্ব আরও মজবুত করতে 2 বন্ধুর সম্মতিতে কনে দেখার আয়োজন করা হয়। বিথি চৌধুরী তার স্বামীর মুখে শুনেছেন ছেলে একজন কার্ডিওলজিস্ট। দেখতে পুরোই হিরোদের মতো। ইয়াং জেনারেশনের মেয়েদের ক্রাশ। আবার তাদের মস্ত বড় ক্যাটারিংয়ের ব্যবসা। এত ভালো পরিবার যাতে হাতছাড়া না হয় এজন্য বিথি চৌধুরী নামকরা বিউটিশিয়ান বাড়িতে নিয়ে এসেছেন মেয়েকে সাজানোর জন্য। নাস্তার পর্ব শেষ হলে ঐশ্বর্যকে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হয়। ঐশ্বর্য সবাইকে সালাম দেওয়ার পরিবর্তে হ্যালো গাইস বলে সম্বোধন করে। কণ্ঠটা পরিচিত মনে হয় হালিমা বেগমের। কিন্তু মুখে ভারী মেকআপের জন্য ঠিক চিনতে পারেন না তিনি একাধারে ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। মিনিট কয়েক অতিবাহিত হবার পর ঐশ্বর্যকে চিনতে অসুবিধা হয় না তার। হালিমা বেগম একজন অ্যাডভোকেট। প্রতিনিয়ত কোর্টে যাওয়া আসা তার। কিছুদিন আগে কোর্ট থেকে বেরিয়ে গাড়িতে সমস্যা হবার জন্য রিক্সা করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ফেলে রাখা ইটের সাথে ধাক্কা লেগে রিক্সাওয়ালা ব্যালেন্স হারিয়ে ফেলার দরুন তার রিক্সা গিয়ে একটা সাদা রঙের গাড়ির সাথে লেগে যায়। রিক্সাওয়ালা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে অর্ধনগ্ন ড্রেস পরা একটা মেয়ে বেরিয়ে এসে তার গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, বাইন তোর কপালে চোখ নেই? দিলি তো আমার গাড়িটা নোংরা করে। তুই জানিস আমার গাড়ির দাম কত? অবশ্য তোর মতো ছোটলোকের বাচ্চাদের এসব গাড়ির দাম জানার কথা নয় গিয়ে। দুঃখিত ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি আপনার গাড়ি পরিষ্কার করে দিচ্ছি গু। তোর নোংরা হাত দিয়ে আমার গাড়ি স্পর্শ করবি না ছোটলোকের বাচ্চা। তোর নোংরা হাতের স্পর্শে আমার গাড়িও নোংরা হয়ে যাবে গু। হতে পারেন আপনারা বড়লোক, তাই বলে বারবার ছোটলোকের বাচ্চা বলে অপমান করার কোনো অধিকার আপনার নেই। ব্যবহারে মানুষের বংশের পরিচয় পাওয়া যায়। আপনার ব্যবহারই বলে দিচ্ছি আপনার পরিবার আপনাকে শিক্ষা দিয়ে পারেনি গি। যত বড় মুখ নয় তত বড় কথা। রাস্তার ভিখারি হয়ে তুই আমার মুখের উপর তর্ক করিস? তোর সাহস তো কম নয় বলে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতেই হালিমা বেগম রিক্সা থেকে নেমে ঐশ্বর্যের হাত ধরে বললেন, এটা কোন ধরনের অসভ্যতা?
মানুষ মাত্রই ভুল করে। ছেলেটা তো বলছে সে ভুল করেছে। তারপর ও তুমি তাকে যা নয় তাই বলে অপমান করছ, তার গায়ে হাত তুলছ। এটা কিন্তু অন্যায়। ঐশ্বর্য তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুই চুপ থাক বুড়ি। এক ঠ্যাং কবরে চলে গেছে। কোথায় এখন ঘরে বসে তসবিহ গুনবি? তা নয়তো আমাকে ন্যায় অন্যায় শিখাতে আসছিস? যত সব থার্ড ক্লাস লোকজন। কোথা থেকে যে এসব লোকজন উঠে আসে কে জানে বাবা। হালিমা বেগম কিছু বলতে যাবেন তার আগেই কোথা থেকে ঢিলেঢালা কালো বোরকা পরা একটা মেয়ে এসে বলল, আপনি শান্ত হন আপামনি। আমি গাড়ি পরিষ্কার করে দিচ্ছি বলে মেয়েটা নিজের বোরকা দিয়ে গাড়ি পরিষ্কার করে দিয়ে রিক্সাওয়ালার কাছে হাত জোট করে বলল, আপা মনির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি দয়া কইয়া কিছু মনে লইবেন না। আসলে আপা মনি একটু রাগী। হুট হাট রাগ হইয়া যায় তার। আপনি আপা মনিরে ক্ষমা কইরা দিবেন চাচা। আপমনি তো আপনার মাইয়ার বয়সীগু। হালিমা বেগম মেয়েটাকে দেখে তার দিকে এগিয়ে আসতেই মেয়েটা গাড়িতে উঠে যায়। চোখের পলকেই গাড়ি ছুটে চলে যায়। পুরনো কথা মনে পড়তেই হালিমা বেগমের কাছে সবটা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে যায়। সেদিনের সেই বোরকা পরা মেয়েটা আর কেউ নয়, বরং সিজদা। এজন্যই সিজদার চোখ দেখে তার পরিচিত মনে হয়েছিল। ঐশ্বর্য এখনো হালিমা বেগমকে দেখেনি। তার দৃষ্টি মেঝেতে সীমাবদ্ধ হয়ে রয়েছে। যেন তার মতো ভদ্র মেয়ে দুনিয়াতে দুটো নেই। বিথি চৌধুরী মেয়ের নাটক দেখে মনে মনে হেসে ঐশ্বর্যের কাঁধে হাত রেখে বলল, আমার মেয়ের ব্যাপারে কি আর বলবো? সবটাই তো নিজ চোখে দেখছেন আপনারা। আমার মেয়ে কোনো অংশে কম নয়। রূপে গুণে সব কিছুতে 100-100। এই যে সব খাবার দেখছেন সব কিছু আমার মেয়ে নিজে হাতে রান্না করেছে। আপনাদের ক্যাটারিংয়ের ব্যবসা, সেইখানে বাড়ির বউ রান্না না জানলে হয় বলুন? তাই তো মেয়েটা সকাল থেকে আপনাদের জন্য রান্না বান্না করেছে। আমি তার রান্নার কাজে সাহায্য করতে গেলে আমাকে কিচেন থেকে বের করে দিয়ে নিজেই সব রান্না বান্না করেছে। তাছাড়া আমার মেয়ে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে, ইন্টারেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। অনেক গুণী মেয়ে আমার। চাঁদের খুঁত থাকলেও আমার মেয়ের কোনো খুঁত পাবেন না। আপনাদের থেকে ও অনেক ভালো ভালো ঘর থেকে আমার মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল। কিন্তু আমার স্বামীর অনেক ইচ্ছা তাদের বন্ধুত্বকে বেআইনের সম্পর্কে রূপান্তর করার। এজন্যই সবাইকে রিজেক্ট করে দিয়েছি আমি। আমার কাছে টাকার থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি। মির্জা পরিবারের সবারই ঐশ্বর্যকে পছন্দ হয়। ফারুক মির্জা হালিমা বেগমের হাতে গয়নার বাক্স দিয়ে বলল, আমি বলেছিলাম না আম্মা, আপনার নাতির জন্য আমি হীরের মতো দামি রত্ন খুঁজে পেয়েছি। নিজে চোখেই তো দেখলেন ঐশ্বর্য মাকে। সবার মতো আপনারও নিশ্চয় ঐশ্বর্যকে পছন্দ হয়েছে। পছন্দ হলে আর দেরি করবেন না। ঐশ্বর্য মাকে গয়নাগুলো পরিয়ে দোয়া করে দিন। সাথে বিয়ের দিনক্ষণ ও পাকা করে যাওয়াই ভালো। হালিমা বেগম তার কথার কোনো প্রত্যুত্তর না করে সোজা কিচেনে চলে আসেন। কিচেনে সিজদা এটো বাসন পরিষ্কার করছে। তার পাশ থেকে বাড়ির হেল্পিং হ্যান্ড সালেহা বেগম বলছেন, বড় ম্যাডাম ছোট ম্যাডাম দোনোটাই আস্ত নাটকবাজ। সকাল থেকে কষ্ট কিয়া এতগুলো রান্না তুই নিজে হাতে করলি, অথচ ম্যাডাম কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা কইয়ে দিল তার মাইজা নাকি এতগুলো রান্না করছে। যে মাইজা জগ থেকে পানি ঢেলে খায় না, সেই মাইজা নাকি এতগুলো মাইংসের খাওজন রানব। মাইয়ার সাজ গোজ করতে করতেই তো দিন পার হইয়া যায়। আর মাইয়ার মুখের যে ভাষা, যে ব্যবহার, ঠিক মানুষ মানুষের লগে কখনো এমন আচরণ করে না। পোলার পক্ষের লোকগুলান ও অনেক ভালা। এমন একটা পরিবারে যদি তোর বিয়া হতো, তাইলে অনেক ভালা হতো রে মা। তারা ভালা একটা বউ পাইত, তুইও ভালা একটা পরিবার পাইতি গু। বাদ দেও তো সালেহা খালা। কোথায় আপামনি আর কোথায় আমি? সে এই বাড়ির মালিক, আর আমি এই বাড়ির কাজের লোক। তার সাথে কি আমার তুলনা চলে কও? সে সব দিক থেকেই ভালা। আর আমার কি আছে কও? হয়তো আমার মায়ের সুন্দর আছিল, তার লাইগা আমি একটু সুন্দর হইছি। তাছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। সুন্দর ধুইজা কি আর মানুষ পানি খাইব খালা? মানুষ দেহে তার পড়ালেখা, তার যোগ্যতা, তার পরিবার। যার ছিটে ফোটা ও নেই আমার গু। এসব কিছু না থাকলেও তোর সুন্দর একখান মন আছে, যা অন্য কারো নাই। হ্যাঁ, তোমারে কইছে গি।
প্রত্যুত্তরে সালেহা খালা কিছু বলতে যাবে তার আগেই হালিমা বেগম কিচেনে প্রবেশ করে। হালিমা বেগমকে দেখে সিজদা কোমর দেখে ওড়নাটা খুলে মাথায় ঘোমটা টেনে বলল, কিছু লাগবে ম্যাডাম? হালিমা বেগম কিছু বললেন না, বরং সিজদার হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে সবার সামনে নিয়ে এসে বলল, আমি ঐশ্বর্যকে না বরং সিজদাকে আমার নাতি সার্জিস মির্জার বু করতে চাই।